দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করেছেন, সবাই শেয়ার করে দিবেন, যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাই শেয়ার করে দিবেন। ওকে, 2 এর এ অল ফ্যাক্টরি অনেকে অ্যান্সার করেছেন, দেখি কারেক্ট অ্যান্সার কারটা হয়, সবাই জানিয়ে দিবেন যে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। ওকে, আর ক্রেনিয়াল নার্ভ দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই আপনাদের, ক্রেনিয়াল নার্ভ থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো এই ক্রেনিয়াল নার্ভটা খুব ভালো করে পড়তে হবে, যে কত পেয়ার হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে, পাশাপাশি হচ্ছে যে কোন ক্রেনিয়াল নার্ভের ফাংশন কি। ওকে, যেমন অকুলোমোটর কি, অকুলোমোটর হচ্ছে আমাদের চোখের যে এদিকে ওদিকে ঘুরাই চারোদিকে, যেটাকে বলি আমরা আই অ্যাঙ্গেল। সো এটার কাজ হচ্ছে আমাদের অকুলোমোটর। ট্রাইজেমিনাল হচ্ছে মুখের স্বাদ বা জিহ্বার টেস্টের জন্য। ওকে, আর অলফ্যাক্টরি হচ্ছে আমাদের গ্রান, আমাদের স্মেল যে নেই, পরীক্ষায় আসে যে হুইজ নার্ভ হেল্প ফর স্মেল। ওকে, স্মেল নেওয়ার জন্য আমাদের কোন নার্ভসটা সহযোগিতা করে, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। ওকে, আর অপটিক, অপটিক যে নার্ভটা আছে, এই অপটিক যে নার্ভটা, এই অপটিক নার্ভটা হচ্ছে মূলত আমাদের, এই অপটিক যে নার্ভটা আছে, এই অপটিক নার্ভটা হচ্ছে আমাদের মূলত যে ভিশনে সাহায্য করে। যেমন আপনারা কোন একটা চশমার দোকানে গেলে দেখবেন যে অমুক অপটিক্স, তাই না? সো এই অপটিক যেটা আছে, সেই অপটিক নার্ভটা হচ্ছে আমাদের ভিশনে সাহায্য করে। সো আপনারা ক্রেনিয়াল নার্ভটা খুব ভালো করে পড়বেন, ক্রেনিয়াল নার্ভটা খুব ভালো করে পড়তে হবে কিন্তু আপনাদের। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, ক্রেনিয়াল নার্ভ থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবে। কত পেয়ার সবাই একটু কমেন্টে জানান, ক্রেনিয়াল নার্ভ কত জোড়া, ক্রেনিয়াল নার্ভ কত জোড়া, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ক্রেনিয়াল নার্ভ কত জোড়া সবাই একটু জানিয়ে দেন। ওকে, ক্রেনিয়াল নার্ভ এটা এখানে তো টুয়েলভ পেয়ার। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 12 পেয়ার। ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, পরের যে প্রশ্ন। আর আমাদের যে ক্রেনিয়াল যে বোনস আছে, ক্রেনিয়াল বোনস হচ্ছে আমাদের 8টি হচ্ছে ক্রেনিয়াল বোনস, ক্রেনিয়াল নার্ভ এবং ক্রেনিয়াল বোনস দুইটা কিন্তু আলাদা আলাদা। সো ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 8টি, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 8টি, আর ক্রেনিয়াল ক্রেনিয়াল বোনস হচ্ছে 8টি, আর ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 12 পেয়ার। সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আছে, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ। সবাই দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন যারা যারা যুক্ত হয়েছেন, আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের বন্ধুরা এই ক্লাসে জয়েন হতে পারবে। ওকে, আচ্ছা, ওকে, সো নেফ্রন, ইয়েস, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস অফ কিডনি, এটা হচ্ছে আমাদের নেফ্রন। কি কি অপশন আছে? নিউরন, নার্ভাস সিস্টেমের যেটা ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে আমাদের নিউরন, ইউরেটার এবং ইউরিথ্রা। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট দিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো এখানে আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, পরীক্ষায় আসলে এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন, কেমন? সো নাম্বার 1 হচ্ছে যে ফাংশনাল ইউনিট অফ কিডনি, সেটা তো আমরা পড়লামই, নেফ্রন। তারপর ফাংশনাল ইউনিট অফ লিভার, কে কে জানেন সবাই একটু অ্যান্সার করবেন, এটার অপশন নাই। দেখি আপনারা পোস্ট বেসিক পরীক্ষা কিন্তু এমন প্রশ্ন পরীক্ষায় একটা আসবে। সো আপনারা কে কে জানেন দ্য ফাংশনাল ইউনিটস অফ লিভার, লিভারের ফাংশনাল ইউনিট কি? আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের লোবিউল। লোবিউল হচ্ছে লিভারের ফাংশনাল ইউনিট। এখন বলেন যে ফাংশনাল ইউনিট অফ লাংস,
ফাংশনাল ইউনিট অফ লাংস বা ফুসফুসের ফাংশনাল ইউনিট কোনটি? ফুসফুসের ফাংশনাল ইউনিট হচ্ছে আমাদের অ্যালভিওলাস। অ্যালভিওলাস ফুসফুসের ফাংশনাল ইউনিট হচ্ছে অ্যালভিওলাস। আর ফুসফুসের যে কভারিং, ফুসফুসের কভারিং এর নাম হচ্ছে আমাদের প্লুরা। ওকে, সো ফুসফুস যদি পানি জমে, ওকে, ফুসফুস যদি পানি জমে সেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। কি বলি? প্লুরাল ইফিউশন। তারপর দেখেন ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। ফাংশনাল ইউনিটস অফ নার্ভাস সিস্টেম, এখানেই অপশন আছে। এটা এটা আশা করি সবাই পারার কথা, আমি একটু বলে দিয়েছি। ফাংশনাল ইউনিটস অফ নার্ভাস সিস্টেম, আমরা এই সাজেশনটা দিয়ে দেবো আপনাদেরকে, এগুলো হোমওয়ার্ক থাকবে, আপনারা নোট করে নেবেন, আমি পোস্ট করে দিব। আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পোস্ট বেসিক প্রস্তুতির জন্য, আপনারা এই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন, আমি গ্রুপের লিঙ্কটা দিব, এখানে এই সাজেশনগুলো আমরা দিয়ে দেবো। যে ফাংশনাল ইউনিট অফ ডিফারেন্ট অর্গান, এখান থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। জাস্ট 5-7টা প্রশ্ন পড়বেন, একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় চলে আসবে। আচ্ছা, হ্যাঁ, নিউরন হচ্ছে আমাদের ফাংশনাল ইউনিট অফ নার্ভাস সিস্টেম। তারপর আসি যে ফাংশনাল ইউনিটস অফ স্কেলেটাল সিস্টেম। ফাংশনাল ইউনিটস অফ স্কেলেটাল সিস্টেম, এটা হচ্ছে ফাংশনাল ইউনিট অফ স্কেলেটাল সিস্টেম হচ্ছে আমাদের অস্টিয়ন। কি হচ্ছে? অস্টিয়ন। অস্টিয়ন, ওকে। তারপর দেখেন ফাংশনাল ইউনিট অফ মাসেল। ফাংশনাল ইউনিট অফ মাসেল হচ্ছে আমাদের সার্কোমেরা। তারপর ফাংশনাল ইউনিট অফ হার্ট। আচ্ছা, হার্টের ফাংশনাল ইউনিট কোনটা সবাই জানিয়ে দেন। হার্টের ফাংশনাল ইউনিট কোনটা? একটু কঠিন প্রশ্ন, কঠিন করলে কিন্তু আপনারা আর পারবেন না, বুঝবেন না। ওকে, সো এই জন্য আমরা ফাংশনাল ইউনিট যতগুলো আছে এগুলো হচ্ছে একবারে আপনাদেরকে দিয়ে দিব, এখান থেকে দেখবেন পরীক্ষায় কমন চলে আসবে। সো ফাংশনাল ইউনিট অফ হার্ট হচ্ছে আমাদের কার্ডিওমায়োসাইট। এবং বলেন তো যে ফাংশনাল ইউনিটস অফ প্যানক্রিয়াস, ওকে, এটা অ্যাসিনাস। তারপর ফাংশনাল ইউনিট অফ আই, এটা হচ্ছে আমাদের ফটো রিসেপ্টর। এন্ড ফাংশনাল ইউনিট অফ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, সো এগুলা পড়লেই হয়ে যাবে। এবং কভারিং, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে বিভিন্ন অর্গানের যে কভারিং, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, সো কোন অর্গানের কি কি কভারিং, এটা কিন্তু পরীক্ষায় আসে, কেমন? ওকে, আচ্ছা, সো এটা আমরা দিয়ে দেবো, এটা আমরা দিয়ে দিলে আপনারা এটা নোট করে নেবেন। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আমাদের পরের নেক্সট যে কোশ্চেনটি আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আইসিএন মিনস, আইসিএন মানে কি? ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ মিডওয়াইফ। এটা হচ্ছে আইসিএম এর, আপনারা যারা মিডওয়াইফ আছেন, এটা হচ্ছে আমাদের আইসিএম। এটা হচ্ছে আইসিএম এর একটা তারপর 2 নাম্বার দেখেন ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ নার্সেস, এটা হচ্ছে আইসিএন। আর সি নাম্বারে হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রোল ফর নার্সেস। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে 4 এর সি। ডায়না আনসার করেছে আমাদের ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস। ইয়েস, আমাদের নাসিমা, নাজমা, সবাই একটু শেয়ার করে দেন আপনাদের যার যার টাইম লাইনে আজকে ক্লাসটা একটু শেয়ার করে দেন, যাতে করে হচ্ছে আপনাদের ফ্রেন্ডরা এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। নাসিমা, জেসমিন, মুসলিমা খাতুন, মুক্তা, সুমাইয়া, জুলিয়েট, বৃষ্টি রানী, আমাদের তাহমিনা, সে অ্যান্সার করেছে মরিয়ম, বৃষ্টি, জেসমিন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর নার্সেস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত, কে কে জানেন? আইসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত, কে কে জানেন? আইসিএন এর সদর দপ্তর। মাহফুজা, বৃষ্টি, আফরোজা রহমান অ্যান্সার করেছে, আশা, দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, এখানে ওই সাজেশনগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনারা সাজেশনগুলো পেয়ে যাবেন। ওকে, পোস্ট বেসিকের গ্রুপটা আমি দিয়ে দিয়েছি, আপনারা কমেন্টে সেখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা,
সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছি। এটা হচ্ছে ইনসিডেন্স অফ ডিজিজ ইজ কনসিডার্ড অ্যাজ নিউ কেস অনলি, denomination multiplier old and new case, incidence of disease. সবাই অ্যান্সার করেন আমাদের কোয়েশ্চেন নাম্বার 5, ইনসিডেন্স অফ ডিজিজ। আচ্ছা, সো ইনসিডেন্স অফ ডিজিজের একটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ দ্য নাম্বার অফ দ্য নিউ কেস। ওকে, তো নিউ যে কেসগুলো আছে এগুলো আমরা মূলত রিসার্চের ক্ষেত্রে ইউজ করে থাকি, যে নিউ কেসগুলো হচ্ছে আমাদের ইনসিডেন্স। সো সেই ইনসিডেন্স হচ্ছে যে নিউ কেস, এই জন্য হচ্ছে হঠাৎ করে যদি কোনো বার্ন পেশেন্ট, কোনো বিল্ডিং এ যদি বা কোনো ফ্যাক্টরি যদি আগুন লাগে, সেখানে যদি কোনো লোকজন হতাহত হয়, তাহলে এটাকে বলি আমরা বার্ন ইনসিডেন্স। ওকে, আচ্ছা, এগুলো। তারপর যদি মনে করেন যে আপনার হলো আর্থকোয়েক, বা যেটাকে আমরা বলি ভূমিকম্প, তো সেখানে হচ্ছে নামানোর জন্য মার্কেটে হয়তো অনেক লোকের আহত হলো, সেটা একটা ইনসিডেন্স। সো ইনসিডেন্স অফ ডিজিজ কনসিডার অ্যাজ হচ্ছে নিউ কেস অনলি, এটা হচ্ছে নিউ কেস। ইনসিডেন্স মানে হচ্ছে নিউ কেস অনলি। ওকে, সো ধন্যবাদ সবাইকে। কারা 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 ক্লাসটা শেয়ার করেছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। কারা কারা আজকের ক্লাসটি শেয়ার করে দিয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু কমেন্টে যান। পরের প্রশ্ন চলে, সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন। বার্ন থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, বার্ন থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। বার্ন থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, 6 বি, রেডনেস অফ স্কিন, ব্লিস্টার, ওজিং সারফেস। আচ্ছা, তো ফার্স্ট ডিগ্রি যে বার্ন আছে সেটা হচ্ছে আমাদের একদম আউটার যে লেয়ারটা আছে, সেখানে হচ্ছে আমাদের যে সুপারফিশিয়াল বার্ন, যেটাকে আমরা বলি ফার্স্ট ডিগ্রি বার্নকে আমরা বলি সুপারফিশিয়াল বার্ন। এবং এই ফার্স্ট ডিগ্রি বার্নে কিন্তু আপনার যে পেইনটা এটা সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা। আচ্ছা, এটাকে বলে আমরা সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন। আর সেকেন্ড ডিগ্রি বার্ন যেটা আছে, ওকে, এটা হচ্ছে আমাদের আউটার লেয়ার থেকে আমাদের হচ্ছে যে মিডল লেয়ার পর্যন্ত আমাদের যে স্কিন, যেটাকে আমরা বলি স্কাল বার্ন। স্কাল বার্ন মানে গরম কিছু ধরলেন, এটা হচ্ছে স্কাল বার্ন। ওকে, আচ্ছা। তারপর আগুন যদি সরাসরি হচ্ছে যে মানে সরাসরি আগুন লেগে যদি যেটাই হয়, সেটাকে আমরা বলি মূলত থার্ড ডিগ্রি বার্ন। আচ্ছা, সো ফার্স্ট ডিগ্রি মানে কি হবে? ব্লিস্টার, রেডনেস অফ স্কিন, ওজিং সারফেস, রেনাল ফেইলিওর। সো এটা কারেক্ট আনসার যে রেডনেস অফ স্কিন। ফার্স্ট ডিগ্রি হলে মূলত হচ্ছে আপনার রেডনেস অফ স্কিন বা সুয়েলিং হতে পারে। ওকে, মাইল্ড টু মডারেট রেডনেস হতে পারে, তারপর সুইলিং হতে পারে, এবং এটা খুব পেইনফুল হবে। ওকে, এটা খুব পেইনফুল। আর সেকেন্ড ডিগ্রিতে এর থেকে আরো বেশি পেইনফুল। আর সেকেন্ড ডিগ্রিতে কি হয়? মূলত হচ্ছে রেড বা ব্লিস্টার হতে পারে। এখন পরীক্ষা যদি আসতো যে সাইন অফ সেকেন্ড ডিগ্রি বার্ন, সেটা হচ্ছে ব্লিস্টার। ওকে, সেটা হচ্ছে ব্লিস্টার। ওকে, আচ্ছা। তারপর থার্ড ডিগ্রিতে হচ্ছে আমাদের হচ্ছে যেটা হবে, যেটা হচ্ছে আমাদের এই যে উজিং সারফেস হবে। ওকে, আর হচ্ছে চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, সাইন অফ ফার্স্ট ডিগ্রি বার্ন। তো এটা আমরা পড়ে ফেললাম। আর বার্ন আপনার হচ্ছে যে বার্ন থেকে যতগুলো প্রশ্ন আছে, আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দেব, যেটাকে আমরা বলি যে রুলস অফ 9। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওকে, সো রুলস অফ 9 এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি ইজ কল্ড প্লাসেন্টা প্রিভিয়া,
প্লাসেন্টা অ্যাব্রাপশিও, অ্যাবর্শন, পোস্টপার্টাম হেমোরেজ, ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দিন সবাই যারা যারা যুক্ত আছেন। আর ক্লাসটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। কারা কারা ক্লাসটা শেয়ার করছেন? মরিম আক্তার, জয়া, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্লাসটি কারা কারা শেয়ার করছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। শেয়ার ডান, নাজমা শেয়ার করেছি ক্লাসটা। আচ্ছা, আপনারা হচ্ছে আমাদের যে আইসিএন এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। কোথায়? জেনেভাতে অবস্থিত। এটা আমাদের জেনেভাতে অবস্থিত। কেমন? সো তানজিলা আমিন কারেক্ট অ্যান্সার করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারা কারা শেয়ার করেছেন ক্লাসটি সবাই একটু জানিয়ে দেবে না? কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু জানিয়ে দেবেন। 7 এর অ্যান্সার করেছিলেন ব্রিডিং ইন আর্লি প্রেগন্যান্সি। ওকে, সাথে প্লাসেন্টা প্রিভিয়া অনেকে অ্যান্সার করেছেন। প্লিজ আমি অ্যান্সার করেছি আমাদের ফজলুল হক, ধন্যবাদ ক্লাসটা শেয়ার করার জন্য। আমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো শেয়ার করেছে আমাদের বিবি আয়েশা শেয়ার করেছে, ধন্যবাদ জানাচ্ছি। নাজমা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে মূলত অ্যাবর্শন। প্লাস আমাদের হচ্ছে আর্লি প্রেগন্যান্সিতে যদি আমাদের ব্লিডিং হয় সেটা হচ্ছে আমাদের সাইন অফ অ্যাবর্শন, ওয়ান কাইন্ড অফ সাইন অফ অ্যাবর্শন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, নন ভার্বাল কমিউনিকেশন। ওকে, আচ্ছা, নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন মানে হচ্ছে আপনি সরাসরি কাউকে প্রশ্ন করবেন, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে কোনটা দেখেন, রিটেন অনলি, ফেসিয়াল এক্সপ্রেশন, ফেস টু ফেস টকিং, ওভার টেলিফোন। কারেক্ট আনসার কি হবে? আটের অনেকে আছে ফেসিয়াল এক্সপ্রেশন। আচ্ছা, আচ্ছা, ভার্বাল কোনটা এর মধ্যে? এর মধ্যে ভার্বাল যেটা সেটা হচ্ছে আপনি ফেস টু ফেস টকিং। ফেস টু ফেস মানে দুইজন সামনাসামনি কথা বলা, এটা হচ্ছে এটা হচ্ছে ভার্বাল। যদি পরীক্ষা আসতো যে নিচের কোনটি ভার্বাল কমিউনিকেশন, তো এটা হচ্ছে ফেস টু ফেস টকিং। ওভার টেলিফোন এটা হচ্ছে একটা ভার্বাল কমিউনিকেশন। ওকে, আচ্ছা। আর নন ভার্বাল কি গেস্টার, পোস্টার, এই যে ফ্যাসিয়াল এক্সপ্রেশন, ওকে, এগুলো হচ্ছে সবকিছু আপনার নন ভার্বাল। সো কারেক্ট আনসার হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। ওকে, ওকে। সো চলে যাচ্ছি এখন আমাদের পরের যে প্রশ্ন, WHO World Health Organization recommended antenatal visit is at least minimum WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সর্বনিম্ন কতটি অ্যান্টিনেটাল ভিজিট করতে হয়? 4 টাইম, 5 টাইম, 6 টাইম অ্যান্ড 7 টাইম। সবাই জানিয়ে দেন প্লিজ এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে?
ওকে, সো এখান থেকে আমরা সবাই জানি যে 9 টাইম আমরা ডাব্লিউএইচ অনুযায়ী যে অ্যান্টিনেটাল যে ভিজিট আছে এটা হচ্ছে মোট 4 বার। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ফার্স্ট ট্রাইমিস্টারের যে ভিজিটটা হয় এটা হচ্ছে কত থেকে কত, এটা হচ্ছে মূলত 12 উইকস এর মধ্যে 12 উইকস। ওকে, 12 উইকস বা আমাদের 12 সপ্তাহের মধ্যে প্রথম ভিজিটটা করতে হয়। আর সেকেন্ড যে ভিজিটটা এটা হচ্ছে আমাদের 24 থেকে 26। ওকে, আচ্ছা, আর থার্ড ভিজিট হচ্ছে আমাদের 32 উইকসে এবং ফোর্থ ভিজিট হচ্ছে 36 থেকে 38 সপ্তাহ। কেমন? ওকে, এটা হচ্ছে, আর আপনার এটা ভিজিটের যে টাইমটা আছে এটা হচ্ছে আপনারা সবাই একটু মনে রাখবেন যে কখন কখন পরীক্ষা আসতে পারে, যে আমাদের সেকেন্ড ট্রাইমিস্টারের যে ভিজিটটা কত সপ্তাহে করতে হয়। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, মোস্ট ইফেক্টিভ মেথডস অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশনের মোস্ট ইফেক্টিভ মেথড কোনটা? বয়লিং, অটোক্লেভিং, ড্রাইং অ্যান্ড রাইন্স। এটা কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দিলাম ওখানে জয়েন করবেন, তাহলে হচ্ছে যে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি বা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পড়াচ্ছি এগুলো সব ডিটেলসটা ওখানে ওই গ্রুপে পেয়ে যাবেন। আপনারা সবাই ওই গ্রুপে জয়েন করবেন আর ক্লাসটা শেয়ার করতে হবে। যারা যারা শেয়ার করবে শুধু তারাই এই সাজেশনটা পাবেন। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, অথবা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন যারা যারা আপনাদের ফ্রেন্ড সার্কেল আছে। ইয়েস, অটোক্লেভিং মোস্ট ইফেক্টিভ স্টেরিলাইজেশন হচ্ছে আমাদের অটোক্লেভিং। আচ্ছা, এই অটোক্লেভ থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। সো অটোক্লেভে হচ্ছে আমরা কত ডিগ্রি সেলসিয়াস দেই? 121। ওকে, 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা 15 মিনিট বয়লিং করি। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে অটোক্লেভিং এ আমরা 121 ডিগ্রি সেলসিয়াসে, কত ডিগ্রি সেলসিয়াসে? 121 ডিগ্রি সেলসিয়াসে আমরা 15 মিনিট। ওকে, ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, আরবিসি ইজ প্রোডিউসড ইন, রেড ব্লাড সেল কোথায় প্রোডিউস হয়? লিভার, স্প্লিন, থাইমাস অ্যান্ড বোন ম্যারো। সবাই এরপর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, হ্যাঁ? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, তো আরবিসি হচ্ছে আমাদের বা রেড ব্লাড সেল, যেটাকে আমরা বলি হচ্ছে ইরিথ্রোসাইট। ওকে, এটা হচ্ছে মূলত আমাদের বোন ম্যারোতে প্রোডিউসড হয়। ওকে, এটা হচ্ছে আমাদের বোন ম্যারোতে প্রোডিউসড হয়। আচ্ছা, আর যেটা আমাদের হোয়াইট ব্লাড সেল পরীক্ষা যদি আসে যে ডাব্লিউবিসি, ডাব্লিউবিসি কিন্তু আমাদের হচ্ছে যে বোন ম্যারোতে হয়। তারপর হচ্ছে অনেক সময় আমাদের হচ্ছে যে লিম্ফোসাইট। ওকে, লিম্ফোসাইট বা স্প্লিন, স্প্লিন, লিম্ফ নোড, থাইমাস, এগুলো থেকেও আমাদের ডাব্লিউবিসি প্রডিউস হয়। আর হচ্ছে আমাদের প্লাটলেট, আর হচ্ছে আমাদের, তো আরবিসি এবং ডাব্লিউবিসি এই দুইটা থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা। স্যার অ্যান্সার দিলাম তো, জয়া কোনটার অ্যান্সার লাগবে? ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বোন মেরো। আরবিসি ইজ প্রোডিউসড ইন বোন মেরো। আর যদি ডাব্লিউবিসি থাকতো, ওই ডাব্লিউবিসি কিন্তু স্প্লিন, থাইমাস সব জায়গায় প্রডিউস হয়। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ইনকিউবেশন পিরিয়ড অফ এইডস। এইডস রোগীদের যে ইনকিউবেশন পিরিয়ড বা একটা রোগ কতদিন পর্যন্ত কোনো রোগীর শরীরে সুপ্ত অবস্থায় থাকে? ওকে, মানে এই পর্যন্ত কোনো সিমটম দেখা যায় না, এটাকে বলে ইনকিউবেশন পিরিয়ড।
5 months to 3 years, 6 months to 6 years, 6 months to 5 years, 4 months to 8 years. আচ্ছা, তো এখান থেকে কিন্তু ইনকিউবেশন পিরিয়ড দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের ইনকিউবেশন পিরিয়ডের ডেঙ্গুটা সবচেয়ে বেশি বা মিজেলসটা আসতে পারে। এখন তো মিজেলসের একটা প্রকোপ আছে, তো আপনারা কি কি জানেন? মিজেলস 12 সি অ্যান্সার করেছেন 6 মান্থ টু 5 ইয়ার্স। সরি, এটা আমাদের হচ্ছে 12 নাম্বার প্রশ্ন হবে, এটা হচ্ছে 12 নাম্বার প্রশ্ন হবে। সো ডি অ্যান্সার করেছে অনেকে 4 মান্থ টু 8 ইয়ার্স। সো এটা কারেক্ট অ্যান্সার কি হবে আপনারা দিয়ে থাকেন। আর এছাড়া একটু জানান যে মিজেলস, যেটা আমাদের মিজেলসটা হচ্ছে আমাদের 9 থেকে 12 দিন পর্যন্ত আমাদের যে ইনকিউবেশন পিরিয়ড। তারপর হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু নিয়ে কিন্তু আসতে পারে 5 থেকে 8 দিন। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে ডেঙ্গুর 5 থেকে 8 দিন। ওকে, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 5 থেকে 8 দিন। তারপর হেপাটাইটিস বি আর সি, যেটা হচ্ছে আমাদের 50 থেকে 150 দিন। ওকে, 50 থেকে বা দ্যাট মিনস 2 মাস থেকে প্রায় 6 মাস পর্যন্ত। ওকে, সো এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। আর এই ইনকিউবেশন অফ এইডস, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 6 মান্থ টু 5 ইয়ার্স, 6 মান্থ টু 5 ইয়ার্স। তো আমি এটা আপনাকে দিয়ে দেব যে কোন রোগে ইনকিউবেশন পিরিয়ড কত, এটা পরীক্ষায় চলে আসবে। সো এই জন্য এই সাজেশনগুলো পেতে হলে আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আর কারা কারা ক্লাসটি কি ভালো লাগছে কিনা সবাই একটু জানিয়ে দেবেন, মানে ক্লাসটি আপনাদের জন্য ইফেক্টিভ কিনা, কারণ আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নের সাথে আপনাদেরকে বিস্তারিত কিছু আলোচনা করে দেওয়ার জন্য। ওকে, সো মিজেলস হচ্ছে 9 থেকে 12 দিন, হ্যাঁ আমাদের নাসিমা আক্তার বলেছে। আর পাশাপাশি হচ্ছে আমাদের ডেঙ্গু হচ্ছে 5 থেকে 8 দিন। চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ইজ কল্ড, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন ইজ কল্ড ইপিসিওটমি, অ্যামনিওটমি, polypectomy and myomectomy. আচ্ছা, সো আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন, এটা আরেকটা নাম হচ্ছে আমাদের অ্যামনিওটমি, অ্যামনিওটমি। ওকে, অ্যামনিওটমি। ওকে, আচ্ছা। আর এই যে পলিপেক্টমি মানে হচ্ছে আমাদের শরীরে যে অনেক সময় পলিপস হয়ে থাকে, তো এই পলিপস গুলো কাটার জন্য আমাদের হচ্ছে যে যে ছোট যে সার্জারি গুলো করে থাকি, এটা হচ্ছে আমাদের পলিপেক্টমি। ওকে, আচ্ছা। তো এটা আর এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের অ্যামনিওটমি। ওকে, আচ্ছা। আর হচ্ছে আমাদের মায়োমেক্টমি কি? আমাদের মায়োমেক্টমি হচ্ছে আমাদের শরীর থেকে যে আমাদের ইউটেরাইন ফাইব্রয়েড যেগুলো আছে বা ইউটেরাইন ফাইব্রয়েড গুলো রিমুভ করার যে প্রসিডিউর, সেটাকে আমরা বলি মায়োমেক্টমি। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে। Tuberculosis is caused by Mycobacterium leprae, Clostridium tetani, Mycobacterium tuberculosis and Salmonella. বিভিন্ন রোগের অর্গানিজমের নাম বা প্যাথোজেন নাম, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আসার সম্ভাবনা আছে। 14 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। মুর্শিদা আহমেদ আছে, মরিয়ম আছে, জেসমিন, মৌটুসি, মেহজাবিন খান আছে আমাদের সাথে, রাবু হোসাইন, স্তব্ধ আখি আমাদের সাথে আছে, মারজানা, মাইনুল আছে, আয়শা।
ফজলুল হক, নাসিমা, নূরজাহান, অনেকেই দেখতে পাচ্ছি। আপনারা সবাই কমেন্ট করেন, আর সবাই কমেন্ট করবেন, পারেন আর না পারেন, কারণ পরীক্ষা কিন্তু আসবে। আর এগুলো ইজ নট অনলি ফর পোস্ট বেসিক, এগুলো মাস্টার্সেও লাগবে পরবর্তীতে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা প্রয়োজন আপনাদের, ঠিক আছে? সি হবে, ইয়েস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। ওকে। আর আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিসের জন্য আমরা যে ভ্যাকসিনটা দিয়ে থাকি ইপিএ শিডিউলে, এটা হচ্ছে আমাদের, এটার নাম কি সবাই জানিয়ে দেন? টিউবারক্লোসিসের জন্য আমরা কোন ভ্যাকসিনটা দিয়ে থাকি সবাই জানিয়ে দেন। দ্য প্রেজেন্স অফ মেকোনিয়াম উইথ লাইকর ইজ দ্য সাইন অফ কি? ফিটাল ডিস্ট্রেস, শ্বাসকষ্ট হয়। তারপর হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিস্ট্রেস, ব্রিজ প্রেজেন্টেশন অ্যান্ড ট্রান্সভার্স লাই। টিউবারক্লোসিস, বিসিজি, মোনালিসা জয় বলছে বিসিজি, ইয়েস। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বিসিজি। 15 কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। ইয়েস, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ফিটাল ডিস্ট্রেস। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের ফিটাল ডিস্ট্রেস। সো মিউকিনিমাসের লাইকার যদি হয় সেটা হচ্ছে সাইন অফ ফিটাল ডিস্ট্রেস। ওকে, সাইন অফ ফিটাল ডিস্ট্রেস, বুঝতে হবে যে ফিটাসের শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটি আছে। মেইন রেসপিরেটরি অর্গান কোনটি? মেইনলি যে রেসপিরেটরি অর্গান, ফ্যারিংস, ল্যারিংস, লাং অ্যান্ড ট্রাকিয়া। মেইন রেসপিরেটরি অর্গান, ইয়েস, কারেক্ট অ্যান্সার সি, সবাই অ্যান্সার করেছেন 16 সি, লাংস। হ্যাঁ, লাংস হচ্ছে আমাদের মেইন রেসপিরেটরি অর্গান, যেখান থেকে হচ্ছে আমরা মূলত অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আদান প্রদান করি। ওকে, আচ্ছা, আর এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্গান, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট অর্গান। যেমন হচ্ছে পরীক্ষা আসতে পারে এই যে ল্যারিংস, ফ্যারিংস, পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। ওকে, এটা হচ্ছে যে মাউথ, নোজ, মাউথ, ল্যারিংস, ফ্যারিংস, এগুলো হচ্ছে আমাদের সবকিছু আপার রেসপিরেটরি ট্র্যাক্টের পার্ট। আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের হচ্ছে আমাদের ট্রাকিয়া থেকে শুরু। ওকে, আচ্ছা, ট্রাকিয়া, তারপর হচ্ছে আমাদের ব্রঙ্কাস, লোভিউল, লাং, এগুলো সবই। এবং পরীক্ষা কিন্তু আসতে পারে যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটি এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কোনটি। সো আপার পার্টে যেমন এই যে ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, এগুলো হচ্ছে যাই হবে, এটা হচ্ছে সবকিছু আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আবার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে হচ্ছে নিউমোনিয়া, এটা হচ্ছে একটা হচ্ছে আমাদের তারপর যেটাকে আমরা বলি সিওপিডি, এগুলো সবকিছু আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন। ক্লিয়ার? বুঝতে পারছেন? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বুঝতে পারছেন কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের এই ক্লাসগুলো আপনাদের জন্য ইফেক্টিভ কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। হ্যাঁ, অ্যালভিওলাই, এটা আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের অংশ। ফ্রম দ্য ফলোইং ইজ দ্য ট্রু স্টেটমেন্ট, কোনটা ট্রু স্টেটমেন্ট? হেমাচুরিয়া ব্লিডিং ফ্রম নোজ, না, হেমাচুরিয়া হচ্ছে এটা ব্লিডিং ফ্রম নোজ না, এটা হচ্ছে ইউরিনের সাথে যদি ব্লিডিং হয়, যদি আপনার ইউরিনের সাথে ব্লিডিং হয় সেটাকে আমরা বলি হেমাচুরিয়া। অলিগুরিয়া কি ব্লিডিং উইথ ভমিটিং? না, এটা না। তারপর দেখেন 3 নাম্বার আছে হেমাচুরিয়া, এটা হচ্ছে ব্লিডিং উইথ ইউরিন। প্রোটিনিউরিয়া, ব্লাড উইথ ইউরিন।
সো 17 কারেক্ট आंसर হচ্ছে সি। ওকে, আচ্ছা, অলিগুরিয়া কি আমাদের হচ্ছে ইউরিন আউটপুট যদি কম হয়, অলিগুরিয়া হচ্ছে নরমালি ইউরিন আউটপুট থেকে যদি কম হয় সেটাকে আমরা বলি হচ্ছে অলিগুরিয়া। ঠিক আছে, ওকে। আর যেটা হচ্ছে আমাদের ভমিটিং এর সাথে যেটা, সেটাকে আমরা বলি হেমাটেমাসিস, তাই না? ওকে, এটা হচ্ছে আমাদের হেমাটেমাসিস। এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, নোজ ব্লিডিং এ হেমাপটেসিস, নোজ ব্লিডিং, নোজ ব্লিডিং কে কি বলা হয় সবাই একটু জানিয়ে দেন। সবাই জানিয়ে দেন। ব্লিডিং ফ্রম দ্য নোজ ইজ কল্ড, হ্যাঁ, এপিস্টাসিস, আমাদের মৌতুসী মেহজাবিন খান। সো এখান থেকে বিভিন্ন অর্গানের ব্লিডিং, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং প্রতি বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। যেমন আমাদের ম্যালেনা, ম্যালেনা হচ্ছে কি আমাদের স্টুলের সাথে যদি ব্লিডিং, যেটা এই ম্যালেনা কেন হয়ে থাকে, কারণ হচ্ছে আপার জিআই ট্র্যাক্টে যদি কোনো ব্লিডিং হয়, আপার জিআই ট্র্যাক্টে ব্লিডিং হলে এটাকে আমরা ম্যালেনা বলি, ব্ল্যাক কালার স্টুল। তারপর ইপিস্টাসিস হচ্ছে ব্লিডিং ফ্রম নোজ, হেমাটেমাসিস এটা হচ্ছে আমাদের ভমিটিং অফ ব্লাড। ওকে, আচ্ছা। আর হেমাপটেসিস হচ্ছে আমাদের কফ, কফের সাথে যদি ফ্রেশ ব্লাড যায়, ফ্রেশ ব্লাড বুঝতে হবে এখানে, ফ্রেশ ব্লাড বা এটাকে বলে আমরা রেড ফ্ল্যাগ বলা হয় না, কফের সাথে যদি ওকে, হেমাপটেসিস হচ্ছে আমাদের কফের সাথে যদি বা কাশির সাথে যদি রক্ত আসে, ফ্রেশ ব্লাড আসে, এটা বুঝতে হবে। একটা হচ্ছে ফ্রেশ ব্লাড, আর একটা যদি কোনো হচ্ছে ক্লটিং আসে, এটা কিন্তু আবার হেমাপটেসিস না। আর হেমাচুরিয়া হচ্ছে ব্লাড ইন ইউরিন। ক্লিয়ার? ওকে, সো এমডি নজরুল কারেক্ট আনসার দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি পরের প্রশ্ন। যারা পরে যুক্ত হয়েছে আমাদের সাথে ক্লাসে, সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন, ক্লাসটি শেয়ার করে দিবেন আপনার টাইমলাইনে যাতে থাকে ফেসবুকে। পরের প্রশ্ন, অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি ইজ এ রিস্ক ফর, প্রেগন্যান্সি যদি অ্যানিমিয়া থাকে এটা কিসের জন্য রিস্ক? আমাদের হাইপারটেনশন, হেমোরেজ, এক্লামশিয়া অ্যান্ড প্রোল্যাপস। সবাই কারেক্ট আনসার দেন। অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, এটার কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেবেন। অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। আপনারা যারা যারা আমাদের সাথে আছেন, যুক্ত আছেন, সবাই কারেক্ট আনসার করার চেষ্টা করবেন, পারেন আর না পারেন সবাই চেষ্টা করবেন যে আনসার করার জন্য। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে কারেক্ট 18। অ্যানিমিয়া ইন প্রেগন্যান্সি, এক্লামশিয়া, এক্লামশিয়া হচ্ছে আমাদের রিস্ক, যদি হচ্ছে অ্যানিমিয়া থাকে তখন হচ্ছে রিস্ক ফর এক্লামশিয়া। ওকে, আচ্ছা। সো এক্লামশিয়া কি, যদি আপনাদের কোনো আফটার ডেলিভারি যদি হচ্ছে সাডেন অনসেট অফ কনভালশন বা সিজার হয়ে থাকে, ওকে, অথবা কমায় চলে যায়, এটা হচ্ছে আমাদের অ্যানিমিয়া, এক্লামশিয়া। ওকে, আচ্ছা। বা প্রেগনেন্সি টাইমে হচ্ছে যদি কোনো মায়ের সিজার, কনভালশন অথবা কমায় চলে যায়, এটাকে আমরা বলি। এবং এটা দেখবেন গ্রামে অনেক হয়, দেখবেন যে প্রেগনেন্সির সময় হঠাৎ করেই হচ্ছে সে, যেটাকে আমরা বলি গ্রামে ফিট পড়ে, তাই না? তো এইটা কি কারণে হয়? কারণ হচ্ছে তার এই অ্যানিমিয়া থাকে। ওকে, আচ্ছা। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর অ্যানিমিয়া মানে কি, যদি হিমোগ্লোবিন কম, রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে এটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া।
ওকে, যে পরীক্ষা আসতে পারে। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, মোস্ট ইফেক্টিভ এইড টু এডুকেট রুরাল পিপল ইজ, কি আছে দেখেন, মোস্ট ইফেক্টিভ এইড মানে রুরাল লোকদের বা গ্রামের লোকদেরকে আমাদের ইফেক্টিভ যে এডুকেট করার জন্য কোন কোন টুলসটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, কি কি আছে দেখেন, ফ্লানেল পোস্টার, ফ্ল্যাশ কার্ড অ্যান্ড চকবোর্ড। চকবোর্ড হচ্ছে চক দিয়ে যেটা লেখে। 20 নম্বরের কারেক্ট আনসার দেন সবাই। মোস্ট ইফেক্টিভ এইড টু এডুকেট, পোস্টার, ফ্ল্যাশ কার্ড, চকবোর্ড অ্যান্ড ফ্লানেল। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের 20-এর কারেক্ট আনসার হচ্ছে এ হবে, এ চকবোর্ড। কারণ একটা পোস্টার আপনি যখন দিবেন ওই পোস্টার মধ্যে আপনি কিছু লেখা বুঝাইতে পারবেন না, ওকে। আর আপনি যখন চকবোর্ড করবেন তখন তাকে লিখে লিখে আপনার প্রয়োজন মতো আপনি হচ্ছে ভিতরে আপনার যে বিভিন্ন ধরনের যে এডুকেশনের জন্য সবকিছু আপনি লিখে লিখে ওটা তাদেরকে পড়াইতে পারেন। সো চকবোর্ড হচ্ছে ইফেক্টিভ এইড এডুকেশনের জন্য রুরাল পিপলদের জন্য, ঠিক আছে। আর ওখানে আমাদের হচ্ছে এই ফ্লানেল মানে হচ্ছে মনে করেন যে একটা ফ্ল্যাট প্যানেল মানে হচ্ছে আমাদের যে ইন্টারেক্টিভ বোর্ড আছে এমন। তারপর হচ্ছে আমাদের যে ফ্ল্যাশ কার্ড। সো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের রুরাল পিপলদের জন্য চকবোর্ডটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, রিসেস সোর্স অফ ভিটামিন সি। ভিটামিন সি কোনটাতে সবচেয়ে বেশি থাকে? আপনারা হচ্ছে নিউট্রিশন দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবে, নিউট্রিশন দিয়ে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ওকে, এবং কোন ভিটামিনগুলো কোন সোর্স অফ ভিটামিনস, ওকে, এগুলো কিন্তু এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। ওকে, জেসমিন ফেরদৌস, তিথিকা, তৃপ্তি শেখ আমাদের সাথে আছে, নিপা বিশ্বাস আমাদের সাথে আছে। কারা কারা শিরিন আক্তার, ডিএমসিএইচ, কারা কারা পরে যুক্ত হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। রিপা আক্তার, এমডি নজরুল ইসলাম, মুর্শিদ আহমেদ আছে, মহুয়া আক্তার আমাদের সাথে আছে, খাদিজা খাতুন। আপনারা কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন কিনা সবাই একটু জানাবেন। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন কিনা সবাই একটু জানাবেন। ওকে, সো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি, আমলকি। আমলকি, আমলা, যেটাকে আমরা বলি আমলকি বলতে পারেন বা আমলা বলতে পারেন, যাই। সো এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হচ্ছে রিসেস সোর্স অফ ভিটামিন সি হচ্ছে আমলকি। ওকে, সো চলে যাচ্ছি লাস্টেরটা হচ্ছে আমাদের ট্যামারিন্ড, এটা হচ্ছে আমাদের তেঁতুল, লেমন অ্যান্ড অরেঞ্জ। আচ্ছা, ভিটামিন দিয়ে কিন্তু ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল, একটু লিখে দেন সবাই কমেন্টে, ফ্যাট সলিউবল কোনটা কোনটা, ওয়াটার সলিউবল কোনটা কোনটা। অ্যাভারেজ ওয়েট গেইন ডিউরিং প্রেগন্যান্সি ইজ, অ্যাভারেজ কতটুকু ওয়েট গেইন করে একজন মাদার প্রেগন্যান্সিতে, অ্যাভারেজ কতটুকু ওয়েট গেইন করে বা বাড়ে, সবাই একটু জানিয়ে দেন। সবাই একটু শেয়ার করে দিবেন। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার করলে পরের ক্লাসগুলো আপনার টাইম লাইনে চলে যাবে। এবং এই ক্লাসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি কমেন্টে হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখানে জয়েন করবেন, সেখানে আমরা সাজেশনগুলো দিব। ওকে, 12 কেজি সবাই আনসার করেন। অ্যাভারেজ ওয়েট হচ্ছে, হ্যাঁ, 12 কেজি। অ্যাভারেজ ওয়েট গেইন হচ্ছে আমাদের 12 কেজি। কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। ওয়াটার সলিউবল হচ্ছে বি আর সি, আর
ফ্যাট সলিবল হচ্ছে ADEK। বাঁধনহারা পার্শিয়াল অ্যান্সার করেছে ফ্যাট সলিবল ADEK। এডিকে নজরুল পার্শিয়াল অ্যান্সার করেছে ADEK এবং বি আর সি। ঠিক আছে, ADEK এবং বি এবং সি সবাই অ্যান্সার করেছে। নাসিমা শাহনাজ অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। মারজানা মইনুল ADEK হচ্ছে ফ্যাট, আর বি এবং সি আপনার সিটা মিসিং হয়ে গেছে, এখান থেকে পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা বোঝার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ভিটামিন সি অথবা একটা লেবু কিন্তু পানির সাথে দিলে মিশে যাবে। ঠিক আছে, আচ্ছা, ভিটামিন ADEK। আর ভিটামিন বি এর কিন্তু কিছু ক্যাপসুল পাওয়া যায়, দেখবেন ভিটামিন B54 নামে একটা ভিটামিন বি ক্যাপসুল পাওয়া যায়, ওটা কিন্তু পানিতে দিলে মিশে যায়। কেমন? BC আর ADEK। ঠিক আছে, এইটা দিয়ে মনে রাখবেন যে ভিটামিন সি সবসময় পানির সাথে মিশে যায়, লেবু বা অরেঞ্জ যেটাই বলেন, সেভাবে মনে রাখবেন আর কি, যাতে মনে থাকে। ওকে, সো চলে যাচ্ছি আমাদের। আচ্ছা, অ্যাভারেজ ওয়েট গেইন এটাও করে ফেললাম। কনফার্মেটরি টেস্ট ফর টাইফয়েড ফিভার। কনফার্মেটরি টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ টাইফয়েড ফিভারের জন্য রুটিন ইউরিন টেস্ট, উইডাল টেস্ট, অ্যান্ড স্টুল কালচার অ্যান্ড কমপ্লিট ব্লাড কাউন্ট। সবাই জানিয়ে দেন প্লিজ। আর আপনারা সবাই জানেন যে আমাদের পোস্ট বেসিক BSc নার্সিং এর অ্যাডমিশন কোর্সটা রানিং আছে। আপনারা যারা যারা চান যে আমাদের এই কোর্সে ভর্তি হবেন, আপনারা দ্রুত যোগাযোগ করবেন। গত বছর কিন্তু আমাদের প্রায় 122 জনের মতো আমাদের এখান থেকে সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছে, নার্সিং ও মিডওয়াইফারিতে। ওকে, পোস্ট বেসিক। সো আপনারা যারা যারা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমাদের নিচে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজ ইনবক্স করবেন। নিচে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে, এটা আমার নাম্বার, আমার সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরে কনফার্মেটরি টেস্ট ফর। স্যার আপনার কি ঘুম পাচ্ছে? ঘুম তো পাবেই, এখন বাজে কত? মাত্র 11টা না? আচ্ছা, এই উইডাল টেস্টটা কি? এই যে দেখেন, টাইফয়েড ফিভারের জন্য আমাদের কিন্তু আরেকটা নাম আছে, এন্টেরিক ফিভার। ওকে, এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার। আচ্ছা, আর এই যে উইডাল টেস্ট আছে, এটা হচ্ছে ব্লাডে যে সিরাম আছে, এই সিরাম হচ্ছে আমরা টেস্ট করি, ওকে, বা ডায়াগনোসিস করি এন্টেরিক ফিভারের জন্য। ওকে, এটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ, এইটা মূলত মার্কার হচ্ছে পজিটিভ বা নেগেটিভ। আচ্ছা, আচ্ছা, আর এই যে টাইফয়েডের জন্য কোন জীবাণুটা? স্যালমোনেলা টাইফি। কি? স্যালমোনেলা টাইফি। সো এই আপনি যখন ব্লাডের সিরামটা যখন টেস্ট করে, তখন সেখান থেকে দেখা হয় যে এই যে অ্যান্টিবডিটা, যে স্যালমোনেলা ব্যাকটেরিয়ার এগেনস্টে, ওই অ্যান্টিবডিটা পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, ওকে। সো আপনারা যারা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই কনফার্মেটরি যে টেস্ট, এটা এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে যে বিভিন্ন রোগের যে কনফার্মেটরি যে কিছু টেস্ট আছে, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন আমাদের কয়েকটা একটু বলে দেই, এখান থেকে পরীক্ষা আসলে কিন্তু এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। যেমন হচ্ছে আমাদের টিউবারকুলোসিস। এই টিউবারকুলোসিসের যে কনফার্মেটরি টেস্ট আছে, এটা হচ্ছে আমাদের মনটক্স টেস্ট। ওকে, তারপর আমরা টাইফয়েডের জন্য হচ্ছে আমাদের এই যে উইডাল টেস্ট করে থাকি। ওকে, তারপর ডিপথিরিয়ার জন্য আমাদের সিক টেস্ট করে থাকি। ওকে, সো স্যালমোনেলা টাইফি অ্যান্সার করেছে একজন, যে যে টাইফয়েডের যে আমাদের জীবাণুর নাম, সেটা হচ্ছে স্যালমোনেলা টাইফি। আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। অ্যাবসলিউট
ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন ইজ, ইন্ডিকেশন কোন কোন কারণ হলে আমরা সিজারিয়ান সেকশন করব? প্রাইমিগ্রাভিডা, প্রিভিয়াস হিস্টোরি অফ সিএস, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। সবাই জানিয়ে দেন মানে কোনটা থাকলে হচ্ছে আমরা ধরে নিব তাকে সিজারিয়ান সেকশন করতেই হবে। ইয়েস, সব অনেকে 24-এর বি আনসার করেছে, অনেকে সি আনসার করেছেন। না, একজনে বি বলেছেন প্রিভিয়াস হিস্ট্রি অফ সিএস। প্রিভিয়াস হিস্ট্রি অফ সিএস থাকলে কিন্তু পরে হচ্ছে তার নর্মাল ডেলিভারি হতে পারে। আচ্ছা দেখেন, এই যে সিজারিয়ান সেকশনের জন্য আমাদের কিছু অ্যাবসলিউট কিছু কজ আছে, আবার কিছু রিলেটিভ, আমাদের কিছু রিলেটিভ কজেস আছে। অ্যাবসলিউট মানে হচ্ছে যেমন হচ্ছে আমাদের যদি হচ্ছে কার্সিনোমা অফ সার্ভিক্স, সার্ভিক্সে যদি কোনো ধরনের কার্সিনোমা থাকে, তারপর হচ্ছে আমাদের কন্ট্রাক্টেড পেলভিক যদি থাকে, তারপর হচ্ছে এই যে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন যেটা আছে, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন এইটা যদি হয় তখন। আর বাকি যেগুলো আছে আমাদের, আচ্ছা, when the head and pelvic of the mother are not matched is cesarean section, ওকে। আচ্ছা, তো আদারওয়াইজ কিন্তু এটা আমাদের আর লাগে না। সো সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন এটা কিন্তু হচ্ছে আমাদের একটা অ্যাবসলিউট কজ। তারপর হচ্ছে আমাদের ফিটাল ম্যাল প্রেজেন্টেশন। ফিটাল ম্যাল প্রেজেন্টেশন কি কি সবাই একটু জানান। ব্রিজ প্রেজেন্টেশন, নর্মাল যে প্রেজেন্টেশন যেটাতে হচ্ছে নর্মাল ডেলিভারি হয়ে থাকে, এই প্রেজেন্টেশনের নামটা কি সবাই জানিয়ে দেন। তারপর আমাদের হচ্ছে ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। সো এটা কারেক্ট আনসার হচ্ছে ডি, আমাদের সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে, হ্যাঁ প্লাসেন্টা প্রিভিয়া এটাও আমাদের একটা যদি অপশন ওটাও থাকে, ওটাও কিন্তু কারেক্ট আনসার দিতে হবে, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে। ম্যাক্সিমাম আবগার স্কোর, ম্যাক্সিমাম আবগার স্কোর, ম্যাক্সিমাম আবগার স্কোর এবং মিনিমাম আবগার স্কোর কত সবাই একটু জানিয়ে দেন। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 15। ওকে, ম্যাক্সিমাম আবগার স্কোর হচ্ছে আমাদের 15। সো আমরা কি কি দেখি, এতে হচ্ছে অ্যাক্টিভিটি দেখি। ওকে, তারপর আমাদের পিতে হচ্ছে পালস দেখি আমরা, তারপর হচ্ছে আমাদের জিতে হচ্ছে গ্রাইমেস এটা দেখি, তারপর হচ্ছে আমাদের বা রিফ্লেক্স বা অ্যাপিয়ারেন্স আমরা দেখে থাকি হচ্ছে এতে অ্যাপিয়ারেন্স বা যেটাকে বলি স্কিন কালার। ওকে, স্কিন কালার কেন দেখবো, যে তার কোনো অক্সিজেনের কোনো স্বল্পতা আছে কিনা, সাইনোসিস আছে কিনা, এই জন্য আমরা হচ্ছে এগুলো দেখে দিই। আর এ হচ্ছে আমাদের রেসপিরেশন। ঠিক আছে, ওকে। সো কারেক্ট আনসার হচ্ছে আবগার স্কোর হচ্ছে আমাদের 10 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, 10 হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা,
আর মিনিমাম আবগাস স্কোর হচ্ছে 0 আর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 10। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। আবগাস স্কোরের মিনিমাম, ম্যাক্সিমাম এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, কেমন? এছাড়া জিসিএস এর যে হাইয়েস্ট স্কোর, জিসিএস গ্লাসগো কমা স্কেলের, জিসিএস এ থাকবে 15, থাকবে জিসিএস এ যদি আপনার গ্লাসগো কমা স্কেল। ওকে, জিসিএস এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে, এখান থেকে কিন্তু জিসিএস দিয়ে বা আবগার স্কোর দিয়ে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, সো গ্লাসগো কমা স্কেলের হাইয়েস্ট স্কোর হচ্ছে 15। ওকে, আচ্ছা, সো যদি পরীক্ষা আসে অবশ্যই কিন্তু পারতে হবে, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। হুইচ ইজ দ্য কভারিং অফ লাঞ্চ, এটা তো পড়েই ফেললাম আমাদের। কভারিং অফ দ্য লাঞ্চ ইজ হচ্ছে আমাদের প্লুরা। আচ্ছা, এই যে কভারিং অফ দা যে বিভিন্ন অর্গানের যে কভারিং, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, হ্যাঁ? যেমন ব্রেইনের কভারিং, ব্রেইনের কভারিং কি? ব্রেইনের কভারিং কি সবাই একটু জানিয়ে দেন। অ্যাড হতে চাই স্যার, আমি অ্যাড হতে চাই। আপনারা যারা হচ্ছে অ্যাড হতে চান আমাদের গ্রুপে জয়েন করবেন, আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে দিলাম, অথবা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। এই যে নিচে একটা নাম্বার দেওয়া হলো 01722177071, এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, এটা আমারই নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে, আচ্ছা, দেখেন ব্রেইনের কভারিং নাম হচ্ছে কি? মেনিনজাস। আর এই মেনিনজেসে যদি কোনো ইনফেকশন হয় এটাকে আমরা মেনিনজাইটিস কি বলি? মেনিনজাইটিস, তাই না? ওকে, তারপর হচ্ছে হার্টের কভারিং এর নাম কি? দেখেন কভারিং দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসবেই। হার্টের কভারিং এর নাম কি সবাই একটু জানেন, যেহেতু কুইজ কুইজ আপনাদের, সবাই একটু জানিয়ে দেন। হার্টের কভারিং এর নাম কি? দ্রুত অ্যান্সার করবেন সবাই, দ্রুত। যারা পারেন আর না পারেন একটা করবেন, বা অনেকে যারা না পারেন দরকার হয় দেখে দেখে করবেন, কেমন? দরকার হয় দেখে দেখে করবেন। ওকে, আচ্ছা, এই এই নাম্বারটা যোগাযোগ করবেন। সো হুইচ ইজ দ্য কভারিং অফ দ্য লাংস এর কভারিং হচ্ছে আমাদের প্লুরা। হার্টের কভারিং নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। ব্রেনের কভারিং নাম হচ্ছে আমাদের মেনিনজেস। তারপর আমাদের যে লাংসের, এটা তো বললাম প্লুরা। স্টোমাকের কভারিং এর নাম হচ্ছে কি? এই দেখেন পেরিটোনিয়াম, অপশন সি তে যেটা আছে পেরিটোনিয়াম, এটা হচ্ছে আমাদের স্টোমাকের কভারিং এর নাম হচ্ছে পেরিটোনিয়াম। ঠিক আছে, আচ্ছা। আর স্টোমাক অথবা ইন্টেস্টাইনের কভারিং এর নামও কিন্তু এই অপশন সি পেরিটোনিয়াম। ঠিক আছে, আচ্ছা। তারপর লিভারের যে কভারিং এর নাম, এটা হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। গ্লিসন্স ক্যাপসুল হচ্ছে আমাদের যে লিভারের কভারিং এর নাম। আর কিডনির কভারিং এর নাম হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। কিডনির যে কভারিং এর নাম সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। বোনস এর যে কভারিং এর নাম দেখেন পেরিঅস্টিয়াম, অপশন বি। অপশন বি তে দেখেন দেওয়া আছে পেরিঅস্টিয়াম। এই পেরিঅস্টিয়াম হচ্ছে আমাদের বোনস এর কভারিং এর নাম। ওকে, আর স্পাইনাল কর্ড এবং ব্রেইন, ব্রেইন এবং স্পাইনাল কর্ডের এই দুইটা একত্রে কভারিং এর নাম হচ্ছে আমাদের মেনিনজেস। ক্লিয়ার? এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তারপর ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। আপনারা বুঝতে পারছেন কিনা সবাই? আর এগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দেবো। আপনারা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করবেন। আর আমাদের পরের ক্লাসগুলো কালকে আবার আমরা রাত 9:30টায় একটা ক্লাস নিব। ঠিক আছে, কালকে আগামীকালকে রাত 9:30টায়, তখন সবাই আসবেন ক্লাসে। এবং প্রতিদিন কয়েকটা ক্লাস করলে দেখবেন যে আপনাদের অনেক ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, আর ক্লাসগুলো আপনাদের জন্য কেমন লাগে সবাই একটু জানিয়ে দেন। ক্লাসটা কি ভালো লাগে কিনা সবাই কমেন্টে জানান। ওকে, ক্লাস ভালো লাগে কিনা সবাই একটু জানিয়ে দেন। ওকে।
চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। পরের যে প্রশ্নে চলে যাচ্ছি, এক্সেসিভ লস অফ বডি ওয়াটার, ডায়রিয়া, ডিহাইড্রেশন, ইডিমা, ক্লাবিং। জয়েন করেন সুমাইয়া, জয় জুলিয়েট, তোমরা জয়েন করো গ্রুপে সবাই। আচ্ছা, অনেকেই আপনার কমেন্ট করেছেন যে পেরিটোনিয়াম, তো হচ্ছে এখানে বলি যে পেরিটোনিয়াম ক্যাভিটি বা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যদি হচ্ছে আমাদের পানি জমে বা ফ্লুইড কালেকশন হয়, এটাকে আমরা বলি অ্যাসাইটিস। ওকে ওকে, বা এটাকে বলি অথবা পেরিটোনিয়াল ইফিউশন আমরা বলি। যেমন লাংসের কভারিং এ হচ্ছে প্লুরাল, এই প্লুরাল ইফিউশন এবং পেরিটোনিয়াল ইফিউশন। ইফিউশন মানে হচ্ছে সেখানে পানি জমানো। ওকে, আচ্ছা, ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে দেন সবাই। এক্সেসিভ লস অফ বডি ওয়াটার, কোশ্চেন নাম্বার 27, এক্সেসিভ লস অফ বডি ওয়াটার, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডিহাইড্রেশন। ওকে, আচ্ছা, ফার্স্ট সাইন পরীক্ষা আসতে পারে, ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন এটা এটা কি হবে সবাই একটু জানিয়ে দেন। ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন কি হবে আপনারা কে কে জানেন? ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন, ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন এটা কি হবে সবাই একটু জানিয়ে দেন। ওকে, ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন হচ্ছে আমাদের থার্স্ট, মানে তৃষ্ণা তৃষ্ণা লাগবে, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন 28 নাম্বার, কমন পজিটিভ অর্গানিজম অফ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের যে পজিটিভ অর্গানিজম হচ্ছে ক্লেবসিলা, ইকোলাই, নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। সানকেন আইনা, সানকেন আইনা প্রথম, ফার্স্ট হচ্ছে আমাদের থার্স্ট, থার্স্ট হবে সানকেন আইনা, এটা তো পরে হয়, আগে হচ্ছে থার্স্ট। ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন হচ্ছে থার্স্ট। আচ্ছা, অ্যাড যদি কেউ না থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আপনারা যারা আমাদের পোস্ট বেসিকের অ্যাডমিশন ফুল কোর্সে যারা যারা অ্যাড হতে চান বা ক্লাস করতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? ওকে, ক্লাস ভালো লাগছে, ভেরি ইফেক্টিভ অ্যান্ড ইনফরমেটিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কার কার ক্লাসগুলো ভালো লাগছে সবাই জানিয়ে দিবেন, কমেন্টে ক্লাসটা শেয়ার করে দিবেন, সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। কমন পজিটিভ অর্গানিজম অফ ইকোলাই, ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ইকোলাই। ওকে, আর ইশেরিকিয়া কোলাই এটা হচ্ছে। আর এই ইকোলাই কোথায় থাকে? আমাদের কোলনে থাকে। কোথায় থাকে? কোলন। এই কোলন থেকে আসছে কোলাই। কোলন কি আমাদের লার্জ গার্ড বা স্মল গার্ড, আমাদের কোলন যেখানে আছে পেটের ভিতরে, সেখানে মূলত এই ইকোলাইটা থাকে। ওকে, আর এটার কারণে হচ্ছে আমাদের এই ইউটিআইটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য মাইক্রো নিউট্রিয়েন্ট। দেখেন, মাইক্রো এবং ম্যাক্রো, মাইক্রো মানে ক্ষুদ্র আর ম্যাক্রো মানে বড়, তাই তো? এটাই তো। সো প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, মিনারেল, এই তিনটা হচ্ছে আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, একটা ম্যাক্রো এবং মাইক্রো বোঝার কিন্তু একটা উপায় আছে। আচ্ছা, সো 29-এর ক্লাসটি সবাই শেয়ার করে দিন। নাসির, শিকদার, অন্তর, ক্লাসে সবাই শেয়ার করুন।
আজকে 100 শেয়ার হলে কালকে আবার 9:30 ইনশাল্লাহ ক্লাস থাকবে, খুব ইফেক্টিভ ক্লাসগুলো হবে, হ্যাঁ? এবং এখান থেকেই পরীক্ষায় কমন আসবে, কেমন? ওকে ওকে। সো ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টস আপনাদেরকে একটা জিনিস শিখাই দেই, এখান থেকে পরীক্ষায় যেখানেই প্রশ্ন আসুক আপনি পারবেন। এটা হচ্ছে নো কারেক্ট অ্যান্সার ডি না, এটা হচ্ছে ম্যাক্রো হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। ওকে, আচ্ছা। তো হচ্ছে আমাদের মাইক্রো হচ্ছে সরি ম্যাক্রো হচ্ছে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এছাড়া বাকি যা আছে সবকিছু হচ্ছে আমাদের মাইক্রো। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেমন আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস এর মধ্যে আমাদের যেমন আয়রন, ওকে, ফেরাস, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্লোরিন, এফইউ মানে হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে যেমন ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন এ, সবকিছু হচ্ছে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্টস। আর ম্যাক্রো হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং মিনারেলস। ঠিক আছে, এটা হচ্ছে মিনারেলস। ওকে, আচ্ছা আচ্ছা। আর আমাদের খাবারের মধ্যে যে 6টা এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে, এর মধ্যে হচ্ছে মনে করেন যে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ওয়াটার, মিনারেল এবং ভিটামিন, এই 6টা। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে 6 এসেনশিয়াল না, যে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কয়টি, এসেনশিয়াল নিউট্রিয়েন্টস কয়টি, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে 6টি। কি কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ওয়াটার, মিনারেল এবং ভিটামিন। ঠিক আছে, আচ্ছা। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো এখানে কিন্তু সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদের হাইপারট্রফি অফ মাসেল। ওকে, হাইপারট্রফি অফ মাসেল কি হবে সবাই একটু জানিয়ে দেন। তিরিশে সি সবাই হাইপারট্রফি, ডিক্রিজ সাইজ অফ মাসেল, ইনক্রিজ সাইজ অফ মাসেল, ইনক্রিজ নাম্বার অফ মাসেল, স্কার টিস্যু ফরমেশন অফ মাসেল। কারেক্ট অ্যান্সার হচ্ছে, সবাই কারেক্ট অ্যান্সার দিন সবাই। ওকে, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো এখানে কয়েকটা টার্মস আছে আমাদের, হাইপারট্রফি, অ্যাট্রফি। ওকে, সো অ্যাট্রফি হচ্ছে আমাদের ডিক্রিজ সাইজ অফ বডি সেল। ওকে, সো ডিক্রিজ সাইজ অফ বডি সেল যদি ছোট হয় এটাকে বলি আমরা অ্যাট্রফি। আর হাইপারট্রফি হচ্ছে আমাদের যে এনলার্জমেন্ট অফ, ইনক্রিজ সাইজ অফ মাসেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনক্রিজ সাইজ অফ সেল বা মাসেল, এটা হচ্ছে আমরা। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের 30 এর কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, 30 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইনক্রিজ সাইজ অফ মাসেল, ইনক্রিজ সাইজ অফ মাসেল।
ওকে, ওকে, ইনক্রিজ সাইজ অফ মাসেল যেটাকে আমরা বলি হচ্ছে হাইপারট্রফি, কেমন? ওকে, আর এখানে হচ্ছে যদি আরেকটা প্রশ্ন আসে যে অ্যাট্রফি, এটা তো বলেই ফেললাম। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। আমাদের পরের যে প্রশ্ন আছে, নরমাল স্যালাইন কন্টেইনস, নরমাল স্যালাইনে আমরা কি 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 থাকে, নরমাল স্যালাইনে কি কি থাকে সবাই জানিয়ে দেন। আচ্ছা, নরমাল স্যালাইনে কি কি থাকে সবাই একটু জানিয়ে দেন। আচ্ছা, এখানে আমাদের ইনক্রিজ নাম্বার অফ সেল যদি পরীক্ষা আসতো, যে ইনক্রিজ নাম্বার অফ সেল যদি থাকতো, সেটা হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে, হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে নাম্বার, সেলের নাম্বার বেড়ে যাওয়া, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। নর্মাল স্যালাইন কন্টেন্টস 31 এর বি, 0.9% NaCl। ওকে, সো কারেক্টটা চলে যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ ওয়ান ইজ দ্য আয়োডিন, আমরা ক্লাস কি শেষ করে দিব? আপনারা একটু কমেন্টে জানান, তাহলে আমরা 35টা প্রশ্ন পরে শেষ করব। আপনারা কে কে চাচ্ছেন ক্লাস কন্টিনিউ হোক, বা কে কে চাচ্ছেন যে আমরা ক্লোজ করি আর 5 মিনিট পরে? হুইচ ওয়ান ইজ দ্য আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ? সবাই জানিয়ে দেন। ইয়েস, হুইচ ওয়ান ইজ দ্য আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার? এটা হচ্ছে আমাদের গয়টার। গয়টার হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি, ঠিক আছে? ওকে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হচ্ছে গয়টার, কেমন? আর যদি এখানে থাকতো আয়রন ডেফিসিয়েন্সি, তখন কি হতো? অ্যানিমিয়া, ঠিক আছে? হুইচ ওয়ান ইজ দ্য আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার? এটা ছিল হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? ওকে, পোস্ট বিএসসি পড়তেছে দীপা রয় রানী, এটা যদিও আপনাদের সবসময়ের জন্য লাগবে। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। আচ্ছা, আমরা 35টা প্রশ্ন শেষ করব, 35টা। ওকে, আচ্ছা কন্টিনিউ করি, ঠিক আছে? আপনারা থাকেন। আচ্ছা, কমন কমপ্লিকেশন অফ মিজলস ইজ, নাহলে আমরা আমরা 50টা শেষ করে দিই, হয়তো পরের গুলো আমরা একটু ব্যাখ্যা করব না, বাট 50টা শেষ করে দিই, কেমন? আপনারা সবাই থাকেন। আর পরে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং হচ্ছে আপনারা ক্লাস চলবে ফজলুল হক। আচ্ছা, কমন কমপ্লিকেশন অফ মিজলস, মিজলস, কমন কমপ্লিকেশন অফ মিজলস ইজ ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া কি? যে কানে ইনফেকশন হয়, এটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া। অর্কাইটিস, নিউমোনিয়া, নেফ্রাইটিস। কমন কমপ্লিকেশন অফ মিজলস। আচ্ছা, অর্কাইটিস হচ্ছে যদি টেস্টিসে কোনো ইনফেকশন থাকে, সেটা হচ্ছে অর্কাইটিস। আর ওটাইটিস মিডিয়া হচ্ছে মিডল এয়ারে, মিডল এয়ার, ওকে, আমাদের মধ্যকর্ণতে যদি হচ্ছে কোনো ইনফেকশন হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ওটাইটিস মিডিয়া। আর নিউমোনিয়া তো হচ্ছে আমাদের যদি লাংসে ইনফেকশন হয়, তাই না? নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়ার সাইন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে নিউমোনিয়ার সাইন কি কি, বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়ার কি কি সাইন থাকতে পারে। একটা হচ্ছে কি, আমাদের হাই ফিভার থাকবে, নাম্বার ওয়ান হচ্ছে হাই ফিভার, অনেক বেশি জ্বর থাকবে,
হাইপারপাইরেক্সিয়া। নাম্বার 2 হচ্ছে চেস্ট ইনড্রয়িং থাকবে, চেস্ট ইনড্রয়িং মানে আপনার যে রিবস গুলো আছে এর ভিতরে থেকে ডেবে যাবে, তাই না? হ্যাঁ, এটাকে বলে চেস্ট ইনড্রয়িং। আর একটা থাকবে নেজাল ফ্লারিং, নাকে শব্দ হবে শ্বাসটা, এটা হচ্ছে নেজাল ফ্লারিং। এই তিনটা সাইন দেখলেই বাচ্চাদের ক্ষেত্রে বুঝবেন যে তার নিউমোনিয়া, এবং এটা কিন্তু খুবই লাইফ থ্রেটিং। বাচ্চা কিন্তু অনেক বাচ্চা হচ্ছে নিউমোনিয়ায় মারা যায় প্রতি বছর। সেই সাইনগুলো আগে বুঝতে পারলে কিন্তু ভালো, আগে ট্রিটমেন্ট করলে এটা কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 100%। সো চলে আসছি কমন কমপ্লিকেশন অফ মিজেলস হচ্ছে আমাদের 33 33 নাম্বার কোশ্চেন, কারেক্ট অ্যান্সার এ, ওটাইটিস মিডিয়া। ওকে, ওটাইটিস মিডিয়া, কারেক্ট অ্যান্সার আছে এ, ওটাইটিস মিডিয়া। কারেক্ট অ্যান্সার এ, ওটাইটিস মিডিয়া। পরের প্রশ্ন, হুইচ ওয়ান ইজ দ্য মিক্সড গ্ল্যান্ড? আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, মিক্স গ্ল্যান্ড যেগুলো আছে এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন এক্সোক্রাইন দুইটা ফাংশনই থাকবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস। ওকে, প্যানক্রিয়াস, টেস্টিস, ওভারিস, এই সবগুলো হচ্ছে মিক্স গ্ল্যান্ড। পরীক্ষায় যদি এখানে প্যানক্রিয়াসের পরিবর্তে ওভারিস থাকে বা টেস্টিস থাকে, সবগুলো হচ্ছে মিক্স গ্ল্যান্ড। ওকে, এটা হচ্ছে আমাদের মিক্স গ্ল্যান্ড, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন, কোথায়? সবাই জানান, ফ্লোরেন্স বাই নাইটিঙ্গেল ওয়াজ বর্ন ইন কোথায়? সবাই কমেন্টে জানা, ইতালি, ফ্রান্স, জার্মানি। Chloroquine is used for chloroquine, dengue fever, malaria, enteric fever and pneumonia. ক্লোরোকুইন। 37 নম্বর প্রশ্নের উত্তর দেন সবাই, ক্লোরোকুইন। আমরা দ্রুত শেষ করে দেবো, আর 11টা 10টা আমরা 20-এর মধ্যে সবগুলো প্রশ্ন, 50টা প্রশ্নই সেল করে। ইতালিতে, হ্যাঁ, ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম, ইতালির ফ্লোরেন্স শহরে। বি, প্যানক্রিয়াস। তারপর হচ্ছে ক্লোরোকুইন আমরা কোথায় ইউজ করি? ম্যালেরিয়াতে আমরা ক্লোরোকুইন ইউজ করি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ম্যালেরিয়া। কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, ম্যালেরিয়া। কমন নজোকোমিয়াল ইনফেকশন ইজ ডায়রিয়া, ডেঙ্গু, কলেরা এন্ড ইউটিআই। নজোকোমিয়াল কি? একজনের কাছ থেকে আরেকজনে যায়, কি আছে? ডায়রিয়া, ডেঙ্গু, কলেরা, ইউটিআই। কমন নজোকোমিয়াল ইনফেকশন সবাই জানিয়ে দেন। কমন নজোকোমিয়াল ইনফেকশন। ওকে, সো এখানে আমাদের ইউটিআই কিন্তু হচ্ছে আমাদের এখানে একটু আছে, যেমন ডেঙ্গু, ইউটিআই, এই দুইটাই হচ্ছে আমাদের নজোকোমিয়াল ইনফেকশন। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে মূলত আমাদের ইউটিআই। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং। ওকে, ইউনিভার্সাল প্রিকশন অফ, আচ্ছা, হ্যান্ড ওয়াশিং টু গেট কমফোর্ট, টু প্রমোট সার্কুলেশন। ওকে, তারপর হচ্ছে আমাদের টু প্রমোট সার্কুলেশন, তারপর হচ্ছে টু প্রিভেন্ট spread of microorganism, to avoid touching a patient with dirty hand.
ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং, মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ হ্যান্ড ওয়াশিং। ওকে, টু প্রিভেন্ট স্পেয়ার্ড অফ মাইক্রোঅর্গানিজম, ইয়েস কারেক্ট আনসার হচ্ছে আমাদের, হ্যাঁ 9টা 30-এ, কালকে থেকে আমরা 9টা 30-এ শুরু করব। সবাই আপনারা সবাই কালকে থেকে 9টা 30-এ আমাদের সাথে উপস্থিত থাকবেন, কেমন? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের সি। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রুট অফ ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাভেনাস অ্যান্ড ইন্টারডার্মাল। এটা কারেক্ট আনসার আমরা সবাই জানি, আমরা সাবকিউটেনিয়াসে দিয়ে থাকি, তাই না? ইনসুলিন আমরা হচ্ছে, আর ইনসুলিন আমরা কেন দেই, কোন রোগের জন্য? ডায়াবেটিস। চলে যাচ্ছি পরের প্রশ্ন, দ্য মোস্ট কমন ইনজুরি অফ অ্যান এল্ডারলি পারসন, মোস্ট কমন ইনজুরি অফ অ্যান এল্ডারলি পারসনের কোন কি আছে? ইউটিআই, ফ্র্যাকচার, ইনক্রিজ দ্য ইনসিডেন্স অফ গল স্টোন, আর্থ্রোস্ক্লেরোসিস, চেঞ্জ ইন দ্য ব্লাড ভেসেলস। ওকে, 40-এ কারেক্ট আনসার হচ্ছে আমাদের অস্টিওপ্রোসিসের মাধ্যমে কি হতে পারে? বয়স বেশি হলে কি হয়, তার ক্যালসিয়াম অভাব দেখা যায়, তার অস্টিওপ্রোসিস হয়, মানে হাড়গুলো সিধু সিধু হয়ে যায়, এজন্য কি হতে পারে? ফ্র্যাকচার হতে পারে, খুব সহজেই ফ্র্যাকচার। 40-এর কারেক্ট আনসার হচ্ছে ফ্র্যাকচার। 41, আমরা দ্রুত শেষ করবো 5 মিনিটের মধ্যে। মেথডস অফ হেলথ এডুকেশন, মেথড পোস্টার অ্যাওয়ারনেস, কাউন্সিলিং অ্যান্ড কনসাল্টিং, মেথড অফ হেলথ এডুকেশন, মেথডস অফ হেলথ এডুকেশন। এটা কারেক্ট আছে সবগুলাই, এটা হচ্ছে সবগুলো, অল, সবগুলোই হচ্ছে আমাদের কিন্তু মেথডস অফ হেলথ এডুকেশন। ওকে, 41-এর সবগুলো। তারপর দেখেন, হুইচ ড্রাগ ইজ কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কন্ট্রাইন্ডিকেটেড মানে কি? দেওয়া যাবে না, আর ইন্ডিকেটেড মানে দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, মানে নির্দেশনা আছে আর কি ইন্ডিকেটেড, বাট কন্ট্রাইন্ডিকেটেড মানে হচ্ছে দেওয়া যাবে না। আয়রন, প্যারাসিটামল, টেট্রাসাইক্লিন, ফোলিক অ্যাসিড। এর দেওয়া যাবে না হচ্ছে টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন এইটা দেওয়া যাবে না। ওকে, টেট্রাসাইক্লিনটা দেওয়া যাবে না। আচ্ছা, চলে যাচ্ছি, পার্টোগ্রাফ টু বি স্টার্টেড when cervical dilatation is 3 cm, 5 cm, 6 cm and 4 cm। 43, 43 ক্যারেক্টার সাথে পার্টোগ্রাফ to be started when cervical dilatation is, পার্টোগ্রাফ কখন থেকে শুরু করতে হয়? ডি 6 cm, হ্যাঁ 6 সেন্টিমিটার ডাইলেশন হলেই আমরা হচ্ছে পার্টোগ্রাফ শুরু করব। ওকে, তারপর আম্বিলিক্যাল কর্ড কন্টেইনস, আম্বিলিক্যাল কর্ড কন্টেইনস, এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে। ওকে, যেমন আমাদের পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইন, পালমোনারি, আচ্ছা দেখেন এখানে কি আছে, আম্বিলিক্যাল আর্টারিতে 44-এ কি আছে আমাদের? 2 artery and 1 vein. Correct answer is 2 artery and 1 vein. Okay. আচ্ছা, আগের যে কোশ্চেনটা ছিল আমাদের, এটা হচ্ছে 4 cm হবে, যে পার্টোগ্রাফটা আমাদের 4 সেন্টিমিটার হলে আমরা পার্টোগ্রাফটা শুরু করব, কেমন? এটা কারেক্ট অ্যান্সার আমাদের 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে। আর এখানে আম্বিলিক্যাল কর্ড কন্টেইনস হচ্ছে 2 আর্টারি অ্যান্ড 1 ভেইন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন,
45 নম্বর, ভ্যাজাইনাল এক্সামিনেশন ইজ কন্ট্রাইন্ডিকেশন ডিউরিং প্রেগনেন্সি। কোন রোগ থাকলে হচ্ছে আমরা এক্সামিনেশনটা করব না? গনোরিয়া, প্লাসেন্টা প্রিভিয়া, সার্ভাইকাল কার্সিনোমা, অ্যাব্রাপশিও, প্লাসেন্টা। হ্যাঁ, 45 এর হচ্ছে বি, প্লাসেন্টা প্রিভিয়া হলে আমরা হচ্ছে ভ্যাজাইনাল এক্সামিনেশন করব না, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন, মোস্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড ইলেকট্রোলাইট অ্যাবজর্বড ইন দ্য মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্টস অ্যান্ড ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস এর যে নরমাল ভ্যালু, এখান থেকে কিন্তু একটা পরীক্ষা একটা প্রশ্ন আসছে। অ্যাবজর্ব ইন কোলন, স্টোমাক, ইসোফেগাস, স্মল ইন্টেস্টাইন। 46 এর কারেক্ট অ্যান্সার কি হবে? স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে সবচেয়ে বেশি অ্যাবজর্ব হয়ে থাকে। কেমন? আমরা শেষ করে দেবো 5 মিনিটের মধ্যে, আর মাত্র 4টা প্রশ্ন আছে। সবাই থাকবেন, যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটা শেয়ার দিবেন। আর কালকে 9:30টার সময় আমরা পোস্ট বেসিক একটা স্পেশাল 50 মার্কের একটা ক্লাস নিব। এখানে গুরুত্বপূর্ণ, কালকে আরো ভালো ভালো কোয়েশ্চেন সলভ করবো। আর আপনারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন না, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। আর যারা আমাদের পোস্ট বেসিক অ্যাডমিশন প্রিপারেশন ব্যাচে যুক্ত হতে যাচ্ছেন, আমাদের সাথে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, মোস্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড ইলেকট্রোলাইটস অ্যাবজর্বড ইন স্মল ইন্টেস্টাইন, 5 teaspoon is equivalent to 15 ml, 20 ml, 25 ml and 30 ml। 47 এর কারেক্ট অ্যান্সার কি হবে? 47 এর কারেক্ট অ্যান্সার কি হবে? 5 teaspoon is equivalent to, এটার কারেক্ট অ্যান্সার কি হবে? আর আপনারা চাইলে কিন্তু আমাদের পোস্ট বেসিকের বইটা নিতে পারেন, গার্ডিয়ান পোস্ট বেসিক, যেটা এখানে আহ, অনেক প্রশ্ন কিন্তু এখান থেকে আপনারা কমন পাবেন না, অনেক সর্বোচ্চ ইনশাল্লাহ কমন থাকবে। আপনারা বইটা সংগ্রহ করতে পারেন, আমাদের যে পোস্ট বেসিকের যে বইটা আছে। ওকে, আচ্ছা, এই বইটা আপনারা একটা সংগ্রহ করতে পারেন। কেমন? ওকে, আচ্ছা, বইটা নেওয়ার জন্য আমাদের পেজ ইনবক্স করলে হবে। এইটা আমাদের যে পোস্ট বেসিকের একটা বই আছে। ওকে, এই পোস্ট বেসিকের বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। ওকে, সো আমাদের চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে, এটা কারেক্ট আছে। 5 টিস্পুন হচ্ছে 25, কারণ 1 টিস্পুন হচ্ছে 5 ml, 5টা হচ্ছে 25। ওকে, দ্য হরমোন রেসপন্সিবল ফর দ্য ব্রেস্ট মিল্ক সিক্রেশন, থাইরক্সিন, প্রোল্যাকটিন, অক্সিটোসিন অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন। এটা কি হবে? আমরা একটু সময় থাকলে এগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়তাম, কালকে ব্যাখ্যা সহকারে পড়বো। প্রথম দিকে যে প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ, পরে যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। আর ক্লাসটি কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। জি, দ্য হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেস্ট মিল্ক সিক্রেশন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের দ্য হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেস্ট মিল্ক সিক্রেশন, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ওকে, সবাই কারেক্ট অ্যান্সার করেছেন। দ্য হরমোন ইজ রেসপন্সিবল ফর ব্রেস্ট মিল্ক, এটা কারেক্ট অ্যান্সার আমাদের অক্সিটোসিন, ঠিক আছে? ওকে, ওকে। আর আমাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য আমাদের হচ্ছে প্রোল্যাকটিন। সো প্রোল্যাকটিন অ্যান্ড অক্সিটোসিন, প্রোল্যাকটিন এবং অক্সিটোসিন, এই দুই ধরনের কাজ। সো প্রোল্যাকটিন হচ্ছে আমাদের ব্রেস্ট মিল্ক প্রোডাকশন, আর একটা হচ্ছে সিক্রেশন, সিক্রেশনের জন্য অক্সিটোসিন, অ্যান্ড প্রোডাকশনের জন্য হচ্ছে আমাদের প্রোল্যাকটিন। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 49, কমন ক্রনিক ইলনেস, কমন ক্রনিক ইলনেস, কমন ক্রনিক ইলনেস, কমন ক্রনিক ইলনেস, এটা কি হবে সবাই একটু জানিয়ে দেন। কমন ক্রনিক ইলনেস, ক্রনিক ইলনেস। ওকে,
আচ্ছা, কমন ক্রনিক ইলনেস মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, যেটা ফিভার, আর্থ্রাইটিস, অ্যাপেন্ডিসাইটিস অ্যান্ড কোলিসিস্টাইটিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আর্থ্রাইটিস। সো আজকে আমাদের লাস্ট যে কোশ্চেনটা আছে, হুইচ ওয়ান ইজ দ্য লাইভ ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিন কি? টিটেনাস টক্সাইড, কলেরা, বিসিজি অ্যান্ড টাইফয়েড। সবাই 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 একটু কারেক্ট অ্যান্সার দেন সবাই। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা কি হবে সবাই একটু জানিয়ে দিবেন প্লিজ। 50-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, বিসিজি হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন। লাইভ ভ্যাকসিন। সো লাইভ ভ্যাকসিন এবং কিল ভ্যাকসিন কি কি আছে সবাই একটু পড়ে নেবেন। সো এই পর্যন্ত ছিল আজকে আমাদের প্রায় 1.5 ঘন্টা ক্লাস হলো। সো ক্লাসটা কেমন লাগছে সবাই একটু জানিয়ে দেন 1 মিনিটের মধ্যে। আর কালকে ক্লাস কারা কারা করবেন সবাই কমেন্টে জানিয়ে দেন। কালকে 9:30টায় ক্লাসে কারা কারা জয়েন করবেন সবাই একটু জানিয়ে দেবেন প্লিজ। কালকে 9:30টা থেকে ক্লাসে, আমাদের ক্লাসে কারা কারা জয়েন করবেন সবাই একটু জানিয়ে দেন। আর ক্লাসটি কেমন লাগবে সেটা সবাই জানিয়ে দিবেন। আর যারা আমাদের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে যাচ্ছেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন, কেমন? ওকে। ওকে, সো আপনারা কারা কারা আগামীকালকে ক্লাসে অ্যাটেন্ড করবেন সবাই একটু জানিয়ে দেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই ক্লাসটিতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।